নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আপনারা এতদিন আমাদের কণ্ঠস্বর শুনে এসেছেন বিভিন্ন গল্পের মাধ্যমে, কিন্তু আজ সামনে আসতে বাধ্য হয়েছি কারণ ইউটিউবের কিছু নতুন পলিসির জন্য। অত কথা নেই, আপনাদের যদি আমাদের ইন্ট্রো জায়গাটা শুনতে বোরিং লাগে তবে স্বাচ্ছন্দ্যে স্কিপ করতে পারেন আসল গল্পটা শোনার জন্য। আর পুরো গল্পটাই কিন্তু হেডফোনে শোনার অনুরোধ রইল। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সের পাশে হাই বাটনটা চাপুন আর লাইক করে শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন, শুধুমাত্র গল্পের আসরে। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ব্যোমকেশ খবরের কাগজ হাতে তাতে মনোনিবেশ করেছে। আমি হাত মুখ ধুয়ে তার কাছে বসে বসলাম। সে তখনও মনে হয় আমার উপস্থিতি টের পায়নি। কোনো একটা বিশেষ খবর তার মনকে বিচলিত করে চলেছে। আমি এবার তাকে বললাম, এই ব্যোমকেশ, কি হয়েছে বলো তো? কি পড়ে চলেছ তখন থেকে? ব্যোমকেশ এবার খবরের কাগজ থেকে মাথাটা সরিয়ে বলল, আর্য দত্তের নাম শুনেছ? আমি একটু ভেবে বললাম, আর্য দত্ত? তুমি কি সেই কাপড় ব্যবসায়ী আর্য দত্তের কথা বলছো? গতবার যার তুমি একটা ঠাকুরের সোনার মুকুট উদ্ধার করে দিয়েছিলে, তাই তো? তুমি ঠিকই ধরেছ। উনি গতকাল খুন হয়েছেন। খবরের কাগজে লেখা আছে, এই যে, উনি রোজকার মতো অফিসে যেতেন, তবে সেদিন নাকি তার শরীরটা সকাল থেকেই খারাপ লাগছিল। দুপুরে তিনি নাকি কিছু না খেয়েই ঘুমোতে যান। সেই মুহূর্তে ওনাকে কেউ বা কারা এসে গুলি করে খুন করে। খুবই মর্মান্তিক। এমন সময় দরজার ওপাশে কারোর এক করাঘাতে আমাদের সজাগ করে দিল। ওই দেখো, আমাদের নতুন কেসের মক্কেল উপস্থিত। আর আমি যদি ভুল না করি, সেটা আমাদের আলোচনার বিষয়েরই কেউ এক হবে। আমি কিছু না বলে দরজাটা খুলে দেখলাম একজন বছর 30-এর ভদ্রলোক। লোকটার মুখে এক অজানা চিন্তার ছাপ স্পষ্ট। তিনি ঘরে প্রবেশ করে সোফাতে একটা জায়গা দখল করে জিজ্ঞাসা করল, নমস্কার ব্যোমকেশবাবু। আসলে আপনার সাহায্যের এই মুহূর্তে আমাদের খুবই দরকার, তাই আপনার কাছে আসা। আরে রাজপ্রতাপ বাবুজি, বসুন বসুন। আমার মনে পড়ল ইনি তো আর্য দত্তের ভাই রাজপ্রতাপ দত্ত, যাকে কিছু বছর আগে আমি তাদের বাড়িতে দেখেছিলাম। রাজপ্রতাপ বাবু বলতে শুরু করলেন, আরে, আপনি আমাকে এখনো মনে রেখেছেন, জেনে খুব খুশি হলাম। আচ্ছা, আপনারা নিশ্চয়ই ঘটনাটার বিষয়ে শুনেছেন। শুনেছি, খুবই মর্মান্তিক ঘটনা। ব্যোমকেশবাবু, দাদার খুনিকে যে করেই হোক খুঁজে বার করতে হবে, আর আর সেটা আপনি ছাড়া সম্ভব নয়। সে না হয় হবে, তার আগে আপনি বলুন ঘটনাটা আসলে কি ঘটেছিল। তাহলে সমস্ত ঘটনা শুরু থেকে বলাই ভালো। ব্যোমকেশবাবু, আমাদের টেক্সটাইলের ব্যবসা যে কত পুরনো এবং ঐতিহ্যময় তা তো আপনি জানেনই। শুধু কলকাতাতেই নয়, ভারতবর্ষের চারিদিকে আমাদের নাম আর সুখ্যাতি রয়েছে। ব্যবসার জন্য আমাদের শত্রুরও অভাব নেই, তবে সেটা যে কোনো খুনের পর্যায়ে পৌঁছাবে তা নয়। সেটা ব্যবসার প্রতিদ্বন্দ্বিতা পর্যন্তই সীমিত। আমাকে প্রায়ই হিসাব নিকাশ দেখার জন্য বাইরে বাইরে ঘুরতে হতো। দাদা সেরকম বাইরে যেত না, ওই দায়িত্বটা আমি নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। দাদা অফিসের কাজটাই করত। কিছু বছর হলো বাজারে নতুন একটা কোম্পানি উঠেছে। কোম্পানিটার নামও নিশ্চয়ই আপনি শুনেছেন, এই তিওয়ারি অ্যান্ড সন্স। তো এই কোম্পানির মালিক হলেন সুদর্শন তিওয়ারি। বললে বিশ্বাস করবেন না ব্যোমকেশবাবু, ভদ্রলোক কলকাতায় টেক্সটাইলের একটা বিরাট ফ্যাক্টরি খুলতেই উনি বেশ পরিচিতি লাভ করেন। দূর দূরান্ত থেকে বিভিন্ন গরিব মানুষরা আসেন কাজ করতে এবং তাদের তিনি কাজও দেন। বরং আমাদের থেকে অনেক বেশি টাকা দিয়েই কাজ দিতে লাগলেন, যার জন্য আমাদের শ্রমিকরাও তাদের কোম্পানিতে গিয়ে কাজ করতে শুরু করে। এইসবের জন্য গত 1 মাস ধরে আমাদের কোম্পানির যে কি ক্ষতি হয়েছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এইবার ঘটলো আসল ঘটনাটা।
একদিন এই দাদাকে সুদর্শনবাবু বাড়ি এসে নিমন্ত্রণ করে গেলেন। তার নাকি জন্মদিন। দাদা ব্যবসায় তাকে পছন্দ না করলেও তিনি এই ঝামেলাটাকে আর বাড়াতে চাইছিলেন না। সেই জন্য তিনি তার জন্মদিনের অনুষ্ঠানে যান। আমারও যাওয়ার কথা ছিল, তবে সেদিন আমি একটু অসুস্থ ছিলাম, তাই আমার আর যাওয়া হয়নি। তাই আমার বদলে দাদা তার সহকর্মী কৌশিককে নিয়ে যান। অনুষ্ঠান থেকে দাদার ফেরার কথা ছিল রাত 10টা নাগাদ, তবে দাদা ফেরে রাত 2টোর সময়। আপনি বললে বিশ্বাস করবেন না, আপনি হয়তো নিজেও জানেন যে দাদার কোনো রকম নেশা ছিল না, এমনকি চা পর্যন্ত খেত না। ব্যোমকেশ বাবু, সেই দাদা সেদিন অত রাত্রে রীতিমতো নেশা করে বাড়ি ফেরে। দাদার এই কাজ দেখে বাড়ির সবাই প্রচন্ড অবাক হয়ে যায়। পরদিন আমি দাদার কাছে আগের দিনের সমস্ত ঘটনার ব্যাপারে জানতে চাইলে দাদা আমাকে সমস্ত ব্যাপারটা এড়িয়ে যান। তারপর থেকেই দাদার শরীরটা হঠাৎ করে খারাপ হতে শুরু করে। সেই সময় দাদা অফিস খুবই কম যেতেন, বাড়িতে বসে আনমনে কি সব ভাবতেন। বাড়ির সবাই, এমনকি বৌদিও, যদি কি হয়েছে জানতে চাইতো, উনি কিছু বলতেন না, চুপচাপ এড়িয়ে চলে যেতেন। তো গতকাল আমি গিয়েছিলাম কলকাতার ফ্যাক্টরিতে হিসাব নিকাশ দেখতে আর কি। যখন আমি বের হই, দাদা তখনও ঘুম থেকে ওঠেননি। আসলে দাদা প্রত্যেক দিনই একটু দেরি করেই ঘুম থেকে ওঠেন। তো দুপুরবেলায় আমি আমার ভাইপো অংশুর ফোন পাই। সে আমাকে খবরটা জানায়। আমি বাড়ি এসে দেখি দাদার বেঁচে নেই। আপনি দয়া করে কাঁদবেন না, নিজের মনকে শক্ত করুন। আপনি এটা বলুন তো, আপনি কাকে সন্দেহ করছেন? কাকে আবার? ওই ওই শয়তান তিওয়ারিকে আর আর ওই কৌশিককে। কৌশিককে? ওই ওই ছেলেটার বয়স খুবই অল্প। ও হলো দাদার সেক্রেটারি। দাদার শরীর খারাপ হওয়ার পর থেকে ওই দাদা সমস্ত কাজগুলো করত। কিছুদিন ধরেই কৌশিকের ব্যবহারে আমি একটু অসঙ্গতি দেখতে পাই। সমস্ত কাজই সবার চোখের আড়ালে করত। আমি যদি ওকে কাজের বিষয়ে কিছু জানতে চাইতাম, তাহলে প্রায় ও আমাকে এড়িয়ে যেত। তাই আমার মনে হচ্ছে যে এই খুনের পেছনে ও জড়িত থাকতে পারে। আচ্ছা, বুঝলাম। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার দাদার খুনিকে বার করতে। অনেক ধন্যবাদ ব্যোমকেশ বাবু। আপনি চা খাবেন? না না, আজ থাক, সেটা না হয় অন্যদিন হবে। আচ্ছা, আজ তাহলে উঠি, কেমন? আর আপনারা তাহলে কখন আসছেন? আজ বিকালেই আমরা পৌঁছে যাব। আমাদের কথাবার্তা শেষ হতে রাজপ্রতাপবাবু বিদায় নিলেন। তিনি চলে যাওয়ার পর আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, রাজপ্রতাপবাবুর কথায় মনে হলো যে তিনি ওই সুদর্শনবাবু আর ওই কৌশিক নামে ছেলেটাকে দোষী মনে করছেন। অজিত, ওনাদের বাড়ি গিয়ে পরিবেশটা না দেখলে বোঝা মুশকিল যে কে খুনি। তবে আমরা এই মুহূর্তে রাজপ্রতাপ বাবুকেও খুনি ধরে চলব। সে তো অবশ্যই, এটা তো আমাদের কাজ। তাহলে বিকালে যাচ্ছি তো? হ্যাঁ, আজ বিকেলেই যাব। বিকালে আমরা বিবেকানন্দ লেনে পৌঁছালাম। এই লেনের মধ্যেই দত্ত বাড়ি রয়েছে। এইদিকে লোকজনের কোলাহলটা অন্যান্য অঞ্চলের থেকে কম। এইদিকের প্রায় প্রত্যেকটা বাড়ি সচ্ছল। বহুদিন আগে এই দিকে এসেছিলাম আর্যবাবুদেরই এক কেসের মীমাংসার জন্য। ওনাদের বাড়ির দুর্গাপুজো কলকাতার অন্যতম পুরনো ঐতিহ্যপূর্ণ। সেই বাড়িরই দুর্গা ঠাকুরের সোনার মুকুট চুরি হয়ে গেলে ব্যোমকেশের ডাক পড়ে। পরে জানা যায় যে রাজপ্রতাপবাবুর স্ত্রী রীমা দেবীকে আর্য দেবীর মা সেই মুকুট রাখতে দেন। রীমা দেবীর হঠাৎ করে স্মৃতি শক্তি হ্রাস পাওয়ায় অসুস্থতা ছিল। পরে ওনার তা মনে পড়তে তিনি সেই মুকুটটা ফিরিয়ে দেন। খানিকটা হাঁটতেই আমরা দত্ত বাড়ির সামনে এসে পৌঁছালাম। এই বাড়িটা এতটাই বৃহৎ ছিল যে
এখনও তার আকৃতি বলে সমগ্র অঞ্চলে শাসন করে চলেছে। হ্যাঁ, এই সেই দত্ত বাড়ি, যে বাড়িতে এখন এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বাড়িটার ফটকের সামনে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে ব্যোমকেশ নিজের পরিচয় দিতেই সে সম্ভবত আমাদের চিনতে পারে। এক সরল হাসি হেসে ফটকের দরজাটা খুলে দেয় সে। তারপর সামান্য হাঁটা পথ পেরিয়ে আমরা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দারোয়ান কাউকে ডাকার জন্যে বাড়ির ভেতরে চলে যায়। বাড়ির বাইরে একটা সুন্দর বাগান রয়েছে। বাড়িটা দেখে বোঝাই যায় বাড়িটা বাইরে থেকে যত সুন্দর, ভেতর থেকে তার চেয়ে বেশি সুন্দর। কিছু বছর আগের দত্ত বাড়ি আর আজকের দত্ত বাড়ির মধ্যে রয়েছে বহু তফাৎ। আধুনিকতার ছোঁয়া লেগেছে এই বাড়িতে। ব্যোমকেশ এসে থেকে চারিদিকটা দেখে চলেছে। এমন সময় দারোয়ান আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য নির্দেশ দিল। বাড়ির ভেতরে একটা চেয়ারে বসেছিলেন রাজপ্রতাপ বাবু। আমরা তার কাছে এগিয়ে গেলাম। আরে, আপনারা এসে গেছেন। আসুন আসুন, বসুন না। রাজপ্রতাপ বাবু এখন বসলে হবে না, আপনি বরং আমাদের ঘটনাস্থলে নিয়ে চলুন। রাজপ্রতাপ বাবু আমাদের তার ইশারায় আসতে বললেন। একপাশ দিয়ে চলে যাওয়ার সিঁড়িটা দিয়ে দোতলার ঘরগুলো দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। সেখানে উঠে ডান দিকের 3 নম্বর ঘরটা আর্যবাবুর। আচ্ছা রাজপ্রতাপ বাবু, বাড়ির সবাই কোথায়? কাউকে তো দেখা যাচ্ছে না। আসলে বাড়ির সবাই গেছে থানাতে। থানা থেকে জিজ্ঞাসাবাদ করার জন্য সবাইকে ডাকা হয়েছে, তাই আর কি। আপনি আর ওই বাইরে দাঁড়িয়ে থাকা দারোয়ান? আমাদের গতকালই বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছিল। আসলে বৌদি চাইছিলেন না যে বাড়িতে এরপর আর কোনো রকম সমস্যা সৃষ্টি হোক, তাই সবাই সেখানেই গিয়েছেন। আপনার হয়তো একটু সমস্যা হবে তদন্ত করতে, তাই না ব্যোমকেশবাবু? সে একটু হবে বই কি, তবে আমি তো এখনো আছি, পরে জিজ্ঞাসাবাদ করা যাবে। আমরা ঘরে প্রবেশ করলাম। ঘরের দরজা বাইরে থেকেই বন্ধ ছিল। ভেতরে প্রবেশ করতেই আমার চোখে পড়ল দেওয়ালে টাঙানো একটা ছবি। ছবিটার মধ্যে যে ভদ্রলোক দৃশ্যমান তিনিই হলেন আর্য দত্ত। ছবিটা সম্ভবত পুরনো। আগে যখন আমরা এই বাড়িতে তদন্ত করতে এসেছিলাম তখন তাকে খানিকটা এইরকমই দেখতে ছিল। রাজপ্রতাপ বাবু আমাকে ছবিটার দিকে তাকিয়ে থাকতে দেখে দিয়ে বললেন, দাদা সত্যি খুব ভালো মানুষ ছিলেন। আপনি তো জানতেনও, কত ঠান্ডা প্রকৃতির। আমাকে প্রচন্ড ভালোবাসতেন, স্নেহ করতেন। তাকে যে কে মারলো কিছু কিছু বুঝে উঠতে পারছি না ব্যোমকেশবাবু, কিছু বুঝে উঠতে পারছি না। ব্যোমকেশ ঘরে তদন্ত শুরু করে দিয়েছে। ঘরে রয়েছে একটা বড় বিছানা, একটা আলমারি, ড্রেসিং টেবিল, এছাড়া একটা ঘর সংলগ্ন বাথরুম। ব্যোমকেশ প্রথমে বিছানাটার কাছে গেল। সেটা এখনো অগোছালো অবস্থায় রয়ে গেছে। সম্ভবত পুলিশই বারণ করেছে তাদের ঘরটা পরিষ্কার করতে। বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু খবরের কাগজ। ব্যোমকেশ একটা রুমাল হাতে সেগুলোকে সরিয়ে পাশে রাখল। না, কিছুই পাওয়া যাচ্ছে না। ব্যোমকেশ এবার রাজপ্রতাপ বাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা রাজপ্রতাপ বাবু, আপনার দাদা মানে আর্যবাবুকে যখন কেউ গুলি করলো তখন আর্যবাবু কীরকম অবস্থায় ছিলেন? মানে আমি বলতে চাইছি যে বিছানার ওপর শুয়েছিলেন না মেঝেতে পড়ে গেছিলেন? আসলে ব্যোমকেশবাবু, সেই সময় আমি তো বাড়িতে ছিলাম না। আমি সবটাই ফোনে জানতে পারি। আর যখন আমি বাড়ি ফিরি তখন পুলিশ এসে দাদার মৃতদেহটাকে নিয়ে গিয়েছিল। তাই এর থেকে বেশি আমি ঠিক বলতে পারবো না। বুঝলেন রাজপ্রতাপ বাবু, ওপরে আমি সেরকম কিছু পেলাম না, বাড়িতেও কেউ নেই বলছেন। তাহলে আজ আমার কোনো কাজ নেই, আমি বরং এখন আসছি। কিছুদিন পর আমি অবশ্যই আসবো। ব্যোমকেশ, বাড়িতে দারোয়ান কিন্তু রয়েছে, তার সাথে কথা বলা যেতে পারে কি, কি বলো? হ্যাঁ, আরে তাই তো, বেমালুম ভুলেই গেছিলাম যে দারোয়ান এখানে রয়েছে। রাজপ্রতাপ বাবু, আপনি বরং ওকে ডেকে দিন। রাজপ্রতাপ বাবুর সাথে আমরা নিচে নেমে এলাম। রাজপ্রতাপ বাবু দারোয়ানকে ডাকলেন। নকুল, এই নকুল, এদিকে একটু আয়। বাইরে থেকে নকুল হন্তদন্ত হয়ে ঘরে এসে বলল,
আগে বাবু ডাকতেছিলেন? এই তোকে এই বাবুরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তার ঠিক ঠিক উত্তর দিবি কিন্তু। ভুল বললে তো জানিসই আমি তোর কি হাল করব। রাজপ্রতাপ বাবুর শেষ কথাগুলো তিনি একটু হেসে আর চাপা স্বরে বললেন। আমরা সবাই সোফাতে আশ্রয় গ্রহণ করলাম। রাজপ্রতাপ বাবু নিতাইকে চা আনতে বললেন। নিতাই এ বাড়িরই এক চাকর। দীর্ঘ সময় ধরে সে দত্ত বাড়ির হয়ে কাজ করে আসছে। সে রাজপ্রতাপ বাবুর কথা মতো চা আনতে চলে গেল। ব্যোমকেশ নকুলকে জিজ্ঞাসা করল, আচ্ছা নকুল, তুমি এই বাড়ির হয়ে কতদিন কাজ করছো? দিন কি বলতে দত্তবাবু, 10টা বছর দইরাই বাড়ির লইকা কাজ করতেছি। সেদিন সকাল থেকে বাড়িতে কি কি ঘটেছিল বলো তো? নকুল এবার বেশ ভয় পেয়ে গেল। আসলে যখন থেকে আমরা বাড়িতে এসেছি তখন থেকে সে খুব ভয় পেয়ে আছে। সে একবার ঢোক গিলে রাজপ্রতাপ বাবুর দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আসলে বাবু সেদিন আমার কাজে আসতে একটু দেরি হইয়া গিয়েছিল। আমার কাজ হইছে বাড়ির পাহারা দেওয়া আর ওই বাগানটার দেখাশোনা করা। আজকে দিন রাইতে আমার ছুটি ছিল। সকালে আমি এসে চারিদিকটা দেখতেছিলাম যে কোন কাজটা কি করতে হইবে। বড়বাবু আমার সাথে দেখাও কইরা গিয়েছিল। আমারে কইল, নকুল দেখিস, এইবার যেন বাগানের প্রচুর ফুল হয়। তবে আর হইল কই, দুপুরে একটা জোর গুলির আওয়াজ পাই। চারিদিকে হইচই মাইতা যায়। খোকাবাবু আমায় আয়সা বলেন যে কেউ আয়সা বড়বাবুকে খুন কইরা দিয়া গেছে। তুমি কাউকে বাড়িতে ঢুকতে দেখোনি? না বাবু, আমার পরিষ্কার মনে আইতেছে কেউ বাড়িতে আসে নাই সেই সময়। তবে খোকা বাবু আইতেছিল। খোকা বাবু তো বড় বাবুর ছেলে, তাকে নিয়ে চিন্তা নেই। ঠিক আছে নকুল, তুমি এবার আসতে পারো। আমাদের কথা শেষ হতেই নিতাই এসে চা নিয়ে হাজির হলো। ও যেন নকুলের বলা শেষ কথাটা শুনতে পেয়েছে। নিতাই বলল, চিন্তা তো ওই খোকাবাবুকে নিয়েই। ব্যোমকেশ তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন বলুন তো? রাজপ্রতাপ বাবু এবার নিতাইকে ধমক দিয়ে বলল, এই কি যা তা বকছিস? গিয়ে নিজের কাজটা মন দিয়ে কর। যা যা এখান থেকে। নিতাই চলে গেলে ব্যোমকেশ রাজপ্রতাপ বাবুকে জিজ্ঞাসা করল, ও কি বলে গেল? ও কিছু না, বাদ দিন। আপনি চাটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে যে। আপনি আমায় নিয়ে এসেছেন আপনার দাদার খুনিকে ধরতে। আপনি যদি তা চান তাহলে বলুন কি হয়েছে। মানে কিছু না ব্যোমকেশ বাবু, আসলে যদি সন্দেহর তালিকা বলেন তাহলে খোকা বাবু মানে দাদার ছেলে অংশ এর মধ্যেই পড়বে। ব্যোমকেশ চায়ে চুমুক দিয়ে বলল, সেটা কিভাবে? মানে অংশু অংশু দাদা বৌদির নিজের সন্তান নয়। অংশু হলো দাদার দত্তক নেওয়া পুত্র। আসলে বৌদির বাচ্চা হওয়ার ব্যাপারে অনেক সমস্যা ছিল। ডাক্তাররাও বলছিলেন যে তিনি নাকি আর কখনো মা হতে পারবেন না। তাই বৌদির দুর্দশা দেখে দাদা ঠিক করেন যে তিনি একটি ছেলেকে দত্তক নেবেন। আমি তখন সবে ম্যাট্রিক পাশ করেছি। তখন অংশু আমাদের বাড়িতে আসে। অংশু প্রথমে দাদা বৌদির শিক্ষায় ভালোই মানুষ হচ্ছিল, তবে আস্তে আস্তে জানি না কেন সে দিন দিন কিরম বকে যেতে লাগলো। গত 3 বছর কেন কোনো নেশা নেই যা অংশু করেনি। সারাদিন নেশা করে বাড়িতে এসে মার খেত। দাদা দাদা এমনি শান্ত ছিলেন, তবে একবার রাগ এলে তার সহ্য করতে পারতেন না। তার উপর গত 2 মাস ধরে তো অংশুর মাথায় আবার জুয়া খেলার নেশা চাপে। গোপনে বৌদির অনেক গয়না বিক্রি করেও জুয়া খেলতো। দাদা একদিন সবটা জানতে পারে, তার রাগ চরমে ওঠে। সে ওই দিন অংশুকে প্রায় মেরেই ফেলতো, এত মার মারছিল। শেষে তো আমি আর বৌদি গিয়ে দাদাকে আটকালাম। কিছুদিন ধরেই অংশু আমার কাছে অনেক টাকা চাইছিল। আমি ওকে বারণ করে দিয়েছিলাম।
একদিন আমি শুনতে পাই যে অংশু নাকি দাদাকে খুন করার হুমকি দিয়েছে, মানে টাকা দিচ্ছে না বলে। অবশ্য ওই কথাগুলো ওর নেশার ঘোরেই বলেছিল। তো এই হচ্ছে ব্যাপার, মানে এইটাই ঘটেছিল আর কি। ব্যোমকেশ চায়ের শেষ চুমুকটা দিয়ে বলল, ঠিক আছে, আমি আজকের মতো আসছি। আমি কাল অথবা পরশু আবার আসবো রাজপ্রতাপ বাবু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এখন তো আপনি আমাদের একমাত্র ভরসা। আমরা বাড়ি থেকে প্রস্থান করলাম। যাবার সময় দেখলাম নকুলের মুখে এক অজানা ভয়। সেই আতঙ্ক ভরা মুখ ব্যোমকেশেরও নজর এড়াল না। রাতে খাবার টেবিলে বসেছিলাম। দত্তবাড়ি থেকে ফিরে এসে সন্ধেবেলায় আর কিছু খাওয়া হয়নি, তাই ঠিক করলাম যে আজ তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। ব্যোমকেশ সেই থেকে কিছু একটা ভেবে চলেছে, সম্ভবত নিজের মস্তিষ্কে এই কেসটার ব্যাপারে ছক কষে চলেছে। তাকে চুপ করে বসে থাকতে সত্যবতী বলল, কি হলো, তোমরা খেয়ে নাও, কখন তো খাবার দিয়েছি। ব্যোমকেশের ঘোর কাটতেই বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। এই কি ভাবছো বলো তো তুমি? আজ ওখান থেকে আসার সময় নকুলের মুখটা দেখলে? কিছু একটা বলতে চাইছিল যেন, তবে কোনো কারণে হয়তো ভয় পেয়ে আছে। ওকে সম্ভবত কেউ ভয় দেখাচ্ছে, যার জন্যে ও কিছু বলতে পারছে না। হতেই পারে। কাল আমরা একবার যাব সুদর্শন বাবুর সাথে দেখা করতে। ভদ্রলোকের কাজকর্ম শুনে বোঝাই যাচ্ছে যে তিনি বিশেষ সুবিধার পাত্র নন। আমাদের জানতে হবে সেদিন আসলে কি ঘটেছিল যে আর্যবাবু সুদর্শন বাবুর অনুষ্ঠান থেকে নেশা করে বাড়ি ফিরলেন, আবার তারপরে ওনার এরকম আকস্মিক পরিবর্তন। না না অজিত, বেশ গোলমেলে কেস আছে, বুঝলে? তাহলে ওই বাড়িতে কবে যাবে? দত্তবাড়িতে যাওয়ার এখনো কোনো পরিকল্পনা করিনি। ওখানে গিয়ে আর একটু জিজ্ঞাসাবাদ করতে হবে, বিশেষ করে আর্যবাবুর ছেলে অংশুর সাথে। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি নিদ্রায় আমাদের শরীরকে আত্মত্যাগ করলাম। সকাল সকাল আমি আর ব্যোমকেশ বেরিয়ে পড়লাম তিওয়ারি অ্যান্ড সন্সের উদ্দেশ্যে। সুদর্শন বাবুর যে বড় দোকান তা কলকাতাতেই অবস্থিত। ট্যাক্সি করে এসে আমরা সরাসরি নামলাম তার দোকানের সামনে। দোকানের ভেতরে ভীষণ রকম ভিড়। সেই ভিড়কে পেছনে ফেলে আমরা সুদর্শন বাবুর অফিস ঘরের সামনে এসে দাঁড়ালাম। বাইরে তারই এক দারোয়ান দাঁড়িয়েছিল। সে ভেতর থেকে অনুমতি নিয়ে এলে আমরা ভেতরে প্রবেশ করি। সুদর্শনবাবুর নামের সাথে চেহারার ভালোই মিল রয়েছে। বেশ মোটাসোটা বেঁটে, আর মাথায় রয়েছে টাক, চোখে একটা চশমা। ভদ্রলোক যেন এতক্ষণ আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। ঘরে ঢুকতে তিনি বললেন, আরে আসুন আসুন ব্যোমকেশ বাবু, বসুন বসুন। আপনিও বসুন অজিত বাবু, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি আর ব্যোমকেশ অবাক হলাম। ভদ্রলোক আমাদের সম্বন্ধে কি করে জানলেন? আর যদি জেনেও থাকে তাহলে আমাদের জন্য অপেক্ষা করছিল বলতে ভদ্রলোক কি ইঙ্গিত করলো? আপনি আমাদের কি করে চিনলেন? আর আপনি কি করে জানলেন যে আজ আমরা আসব? কেন, আমায় তো রাজপ্রতাপ বাবু বললেন। উনি বললেন দুজন ভদ্রলোক আমায় আর্যবাবুর খুনের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে আসবে। আর আপনাদের আমি খুব ভালোভাবেই চিনি, বিশেষ করে অজিত বাবু। আপনার লেখার আমি খুব বড় ভক্ত, বুঝলেন? আমি একটু হাসলাম। আসলে আমার লেখার তারিফ করলে তাকে আমার খুবই ভালো লাগে। ব্যোমকেশের চোখে কিন্তু শিকারীর দৃষ্টি। সে বলল, আচ্ছা, বুঝলাম। আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করার আছে আর্যবাবুর খুনের ব্যাপারে। অবশ্যই, সে তো নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন। আমি তো আছি। তার আগে আপনারা বসুন। সেই থেকে দাঁড়িয়ে রয়েছেন। আর আপনারা চা খাবেন? আমরা সম্মতি জানিয়ে তার সামনে থাকা দুটো চেয়ার দখল করে বসলাম। সুদর্শনবাবু কোনো একজনকে চা আনার নির্দেশ দিলেন। আচ্ছা, আপনি তো একজন মারোয়াড়ি, তাহলে এত সুন্দর বাংলা কিভাবে বলছেন? সুদর্শনবাবু হাসি খুশি মানুষ। একবার হেসে তিনি বললেন, ব্যোমকেশ বাবু, আমি মারোয়ারি নয়। আমার মা হলেন বাঙালি, আর আমার বাবা হলেন মারোয়ারি।
প্রথমে আমি ব্যবসা গুজরাটে করতাম, তবে হাতে কিছু টাকা পয়সা আসার পর ঠিক করি এই কলকাতার মতো জায়গা ব্যবসা করার জন্য অতুলনীয়। আর যদি সেটা টেক্সটাইলের হয় তাহলে তো বাঙালিরা এতে বেশি আগ্রহী, ঠিক কিনা ব্যোমকেশ বাবু? সে আপনি ঠিকই বলছেন। এবার আসছি কাজের কথায়। আপনি আর্যবাবুকে কতদিন ধরে চেনেন? আমি ওনাকে চিনতাম বহুদিন ধরেই, তবে সেটা ব্যবসার খাতিরে। তবে ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি মাস 2-3 হবে। শুনলাম নাকি আপনার সাথে ওনার শত্রুতা রয়েছে। শত্রুতা তো ব্যবসাতে লেগেই থাকে ব্যোমকেশ বাবু, তবে আমি তার সাথে সেরকম শত্রুতা করার মতো কিছুই করিনি। আপনি ভুল বলছেন। আমি ব্যবসার ব্যাপারে বলছি না, আমি বলছি ব্যক্তিগতভাবে। কি বলছেন ব্যোমকেশ বাবু? তাহলে 1 মাস আগে আপনার জন্মদিনের অনুষ্ঠানের রাতে কি এমন হয়েছিল যে তারপর থেকে আর্যবাবু নিয়মিত অফিস যাওয়াই ছেড়ে দিলেন? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। সেদিন আপনাকে নিমন্ত্রণ করা হয়নি বলে আপনি আজ এসব বলছেন। ব্যোমকেশের ঠান্ডা মাথায় পারদ ঢেলে দিলেন সুদর্শন বাবু। এতক্ষণে তার শান্ত গলা ভারী হয়ে গেল। সে বলল, সুদর্শনবাবু, আমি আপনার সাথে রসিকতা করতে আসিনি। আপনাকে যা বলা হচ্ছে তার যথাযথ উত্তর দিন। সুদর্শন বাবু ব্যোমকেশের এই আকস্মিক পরিবর্তনে খানিক থতমত খেয়ে বলল, আসলে সেদিন আর্যবাবুর অনুষ্ঠানে আসতে বেশ দেরি হয়ে গেছিল। সঙ্গে এসেছিল ওনারই সেক্রেটারি কৌশিক নামে এক কম বয়সী ছেলে। অনুষ্ঠানে অনেক নামি নামি ব্যবসায়ীদের আমি নিমন্ত্রণ করেছিলাম। সবার মতো আর্যবাবু ওই অনুষ্ঠানে আনন্দ করছিলেন। এইটুকুই সেদিন হয়েছিল, আর তো বিশেষ কিছু হয়নি। তাহলে সেদিন আর্যবাবু মদ্যপান করে বাড়ি গিয়েছিলেন কেন? সে আর্যবাবু কখনো কিছুতেই নেশা করতেন না। তাহলে সেদিন ওনার কি এমন হয়েছিল যে উনি নেশা করে বাড়ি ফিরলেন? ব্যোমকেশ বাবু, কে নেশা করবে আর কে করবে না সেটা আমি জানি না, তবে আমার এইটুকু মনে আছে সেদিন ওনাকে কৌশিক বাবু বেশ জোরাজুরি করছিলেন মদ্যপান করার জন্য। সেই জন্যই হয়তো। আমাদের কথাবার্তার মাঝে বাইরে থেকে চা দিয়ে গেল। চা খেতে খেতে ব্যোমকেশ বলল, আজ আর সেরকম কিছু জিজ্ঞাসা করার নেই। আপাতত আপনি কিছুদিন শহরের বাইরে যাবেন না, তাতে আপনিই পুলিশের সন্দেহে আসবেন। চা শেষ করে আমরা সুদর্শন বাবুকে বিদায় দিলাম। বাড়ি ফিরে ব্যোমকেশ আমায় জিজ্ঞাসা করলো, আচ্ছা অজিত, তোমার সুদর্শন বাবুকে কেমন লাগলো? তা মন্দ না, হাসি খুশি ভদ্রলোক, আমার লেখাও পড়েছেন বললেন। তাহলে তুমি তার পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছ। কেন বলো তো? ভদ্রলোক অত্যন্ত ধুরন্ধর লোক আর অত্যন্ত চালাক। ওনার বলা কথাগুলো যে কতটা সত্যি সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এর কারণ বলাটা এই মুহূর্তে কঠিন, বুঝলে? তবে আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে আর্যবাবুর মৃত্যুর পেছনে তিনি কোনো না কোনোভাবে জড়িত আছেন। আমি বুঝলাম যে ব্যোমকেশ ঠিকই ধরেছে। লোকটা ভীষণ মিষ্টিভাষী, আর অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এইসব কেসে এইসব ব্যক্তিদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। লোকটা কথার মাধ্যমে হয়তো আমার মন জয় করে নিয়েছে ঠিকই, তবে আমি ব্যোমকেশের বুদ্ধির বিশ্বাসী। আমি বললাম, ব্যোমকেশ, তাহলে কালকে কি করবে ঠিক করলে? কালকের প্রধান কাজ আমাদের দত্ত বাড়িতে আরেকবার রওনা দেওয়া, আর হ্যাঁ, ওই কৌশিক নামে ছেলেটার সাথে কথা বলা। সুদর্শনবাবু আর রাজপ্রতাপবাবুর কথা শুনে বুঝলাম যে ওই ছেলেটা আর্যবাবুর অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী। ওর সাথে কথা বলা খুবই জরুরি। তাড়াতাড়ি করে আমাদের একটা না একটা সূত্র দরকার, বুঝলে অজিত? ব্যোমকেশের কথা মতো ঘুমোতে চলে গেলাম। তবে আজ রাতে আমার সেরকম ঘুম এলো না। বুঝলাম কোনো এক অজানা অস্থিরতা আমার মনকে রীতিমতো গ্রাস করেছে। সকালটা কেটে যেতেই আমি আর ব্যোমকেশ রওনা দিলাম দত্তবাড়ির উদ্দেশ্যে। সকাল থেকেই ব্যোমকেশের মেজাজ বেশ ফুরফুরে হয়ে আছে। না হলে গতকাল সুদর্শনবাবুর অকারণ রসিকতায় ব্যোমকেশের মেজাজে যে অবস্থা হয়ে গিয়েছিল, সেখানে ইচ্ছে করলেই সে তার মুখের অবস্থা এক ঘুষিতেই বিগড়ে দিতে পারত।
সেক্ষেত্রে সুদর্শন বাবুর মুখের অবস্থা যে কি হতো তা ভাবলেই হাসি পেয়ে যায়। এইসব ভাবতে ভাবতে আমরা দত্ত বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। বাড়ির বাইরে নকুল ছিল না। অনুমতি ছাড়া যাওয়া ঠিক হবে কিনা ভাবতেই দেখি আমাদের পেছনে রাজপ্রতাপ বাবু হাঁটতে হাঁটতে আসছেন। তিনি হয়তো তখনও আমাদের লক্ষ্য করেননি। খানিক পর আমাদের দেখতেই বললেন, আরে আপনারা এটা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলুন, ভেতরে চলুন। সে না হয় যাব, আপনি কোথায় গিয়েছিলেন আর আপনার মুখটাই বা এরকম দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? মনে হচ্ছে আমার আশঙ্কাই সঠিক ব্যোমকেশবাবু। ওই দাদার সহকর্মীর কথা বলেছিলাম না, কৌশিক, ছেলেটার নিখোঁজ। আর সাথে সাথে বাড়ির সমস্ত কাগজপত্র, দলিল কিছুই পাওয়া যাচ্ছে না। আমি আর ব্যোমকেশ প্রচণ্ড অবাক হয়ে গেলাম। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে এই কেসের এক বিরাট সন্দেহজনক ব্যক্তি এখন নাকি নিখোঁজ। ব্যোমকেশ রাজপ্রতাপ বাবুকে জিজ্ঞাসা করল, কি করে হলো? গতকাল আপনারা চলে যাওয়ার ঠিক পরে পরেই এই বাড়ির সবাই থানা থেকে ফিরে আসে। আমাকে বৌদি বলল যে কৌশিক নাকি পুলিশ স্টেশন যায়নি। আমি এখন ওখান থেকেই আসছি। পুলিশ বলল যে কৌশিকের বাড়িতে নাকি তালা লাগানো। তারা অবশ্য খোঁজ শুরু করে দিয়েছে। দেখা যাক কি হয়। আপনারা বরং বাড়িতে চলুন না। ব্যোমকেশ আর আমি এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। ভেতরে বাগান রয়েছে, নানা রকমের ফুল ফুটে আছে। নকুল খুব ভালো করে এদের পরিচর্যা করেছে। বাড়ির ভেতর থেকে মৃত্যুকান্নার শব্দ ভেসে আসছে। বাড়িতে ঢুকতেই এক মর্মান্তিক দৃশ্য। সবাই ঘরের মেঝেতে আর্যবাবুর ছবির সামনে বসে শোক পালন করছে। আমার বেশ খারাপ লাগলো। কালকে আর্যবাবুর ঘরে দেখা তার ছবিতে আজ রজনীগন্ধার ফুলের মালা পড়েছে। খুবই অদ্ভুত এই পৃথিবী। যেই রজনীগন্ধায় মালা বদল করে মানুষ বিবাহের মতো এক পবিত্র অনুষ্ঠানে লিপ্ত হয়, আবার সেই রজনীগন্ধা মৃত্যুর পর তার ছবিতে দেওয়া হয়। ব্যোমকেশ আর আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। আমরা এমন সময় এসে পড়েছি যে এই মুহূর্তে কোনো কাজের কথা বলা উচিত হবে না, তা ভালোই বুঝতে পারছি আমরা। ব্যোমকেশ রাজপ্রতাপ বাবুকে জিজ্ঞাসা করল, রাজপ্রতাপ বাবু, এখন আমাদের কাজের কথা বলা এই মুহূর্তে উচিত হবে না। ব্যোমকেশবাবু, আমাদের শোক পালন করলে তো দাদার আত্মা শান্তি পাবে না। বরং যদি সেই খুনি ধরা পড়ে, সে যদি শাস্তি পায়, তাতে আমরা, দাদার আত্মা, সবাই শান্তি পাবো। এই কথাটা বলে রাজপ্রতাপ বাবু এক মহিলাকে কিছু একটা বলতে গেলেন। মহিলাটি আমাদের কাছে এগিয়ে এলো, দিয়ে বলল, আপনি পারবেন ওই লোকটার খুনের অপরাধীকে ধরতে? আগেরবার আপনি সোনার মুকুট খুঁজে দিয়েছিলেন, এইবার কি আপনি পারবেন? বলুন না। হৈমন্তী দেবী, আপনি দয়া করে নিজেকে সামলান, দয়া করে ভেঙে পড়বেন না। আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব আপনার স্বামীর অপরাধীকে খুঁজে বের করতে। হৈমন্তী দেবী স্তব্ধ হয়ে আছেন। আসলে দুঃখের একটা সীমা থাকে, সেই সীমা পার হয়ে গেলে আর কান্না আসে না। তিনি মাথা নাড়লেন। ব্যোমকেশ হৈমন্তী দেবীকে জিজ্ঞাসা করল, আপনি কি তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন? আপনি আমায় বলুন তো, সেদিন সকাল থেকে কি কি ঘটেছিল? উনি সেদিন অনেক দেরি করেই ঘুম থেকে উঠেছিলেন। অন্যান্য দিন উনি অফিস গেলেও সেদিন উনি বলেন যে ওনার শরীরটা বিশেষ ভালো নেই, সেজন্য তিনি দুপুরের খাবারও খাননি। দুপুর নাগাদ ওই গুলির আওয়াজ আমি শুনতে পাই। প্রথমে বুঝতে পারিনি যে ওই গুলির সূত্রপাত ওনার ঘর থেকে, তবে এটা বুঝতে পারি যে বাড়িতেই এই শব্দটা উৎপন্ন হয়েছে। যখন দেখি চারিদিকের পরিবেশ ঠিক আছে, তখন আমার মনে পড়ে ওনার কথা। ওপরে গিয়ে দেখি দরজা বন্ধ, ডাকলেও সাড়া দিচ্ছেন না উনি। তারপর অংশু আর নকুল এসে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। দরজা ভেঙে দেখি সব শেষ। আর্যবাবুর সারাদিন মনমরা হয়ে থাকার কারণ কি বলে আপনার মনে হয়? ওই সুদর্শন বাবুর জন্মদিনের অনুষ্ঠানের পর থেকেই ওনার এরকম পরিবর্তন হয়েছিল। ঠিকভাবে কথাও বলতো না, ভালো করে খেতেও না, কারোর সাথে মিশতো না। এমনকি যে লোকটা কোনোদিন অফিসে না গিয়ে থাকতে পারতো না, সে নিয়মিত অফিস যাওয়া ছেড়ে দিল।
শুধুমাত্র ওই কৌশিক বাবুর সাথে উনি কথা বলতেন, সব দায়িত্ব ওর ওপর উনি দিয়ে দিয়েছিলেন। আমি ওনাকে কিছু জিজ্ঞাসা করলেই বলতো আমি ঠকে গেছি হৈমন্তী, আমার আপনজন আমায় প্রচণ্ড ঠকিয়ে দিয়েছে। কার উপর আপনার এখন সন্দেহ হচ্ছে? সন্দেহ? আমি জানি না, আমার মনের অবস্থা এখন ভালো নেই। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, নিজেকে একটু শক্ত করুন। পারলে একটু আপনার ছেলে অংশুকে ডেকে দিতে পারবেন? অংশু? না না, ও কিছুই করেনি, বিশ্বাস করুন, ও কিচ্ছু করেনি। আমি শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করার জন্যই ওকে ডাকতে বলছি। কিছু করেছে কিনা তা আমি বলছি না। রাজপ্রতাপ বাবু পাশ থেকে বলল, আপনি একটু বসুন, আমি ওকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যেই রাজপ্রতাপ বাবু একজন বছর 23-এর ছেলেকে নিয়ে এলো। ছেলেটা সবেমাত্র যৌবনে পা দিয়েছে। বোঝা গেল এমন সময় কেউ নিজের বাবাকে হারালে তার কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তবে ছেলেটার মনে যেন ঘটনাটা দাগ কাটতে পারেনি, তা আমি ভালোই বুঝলাম। ফুর্তির জীবনে তার কাছে নেশাটাই হলো সব। অল্প বয়সে তার চোখে মুখে নেশার একটা সামান্য ভাব দেখা গেল। আরে অংশু, বসো বসো, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? দেখুন, আপনাদের সাথে তো কোনো কথা আমার থাকতে পারে না। থাকতে পারে। তোমার বোঝা উচিত যে এখন তোমার বাবার মৃত্যুর পেছনের কারণ খোঁজার দায়িত্ব আমাদের। তাই তুমি যদি আমাদের সাহায্য না করো, তাহলে সেক্ষেত্রে তোমাকেই আমরা দোষী মনে করব। অংশুর মুখে প্রচণ্ড রাগের একটা ছবি দেখা গেল। সে বলল, আপনি আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছেন? অংশু, তোমাকে যা যা জিজ্ঞাসা করা হচ্ছে তুমি তার ঠিক ঠিক উত্তর দাও, না হলে কিন্তু ফল ভালো হবে না। রাজপ্রতাপ বাবুর কথাতে মনে হয় কাজ হলো। তার মুখে একটা ভয়ের ছায়া দেখা গেল। বলুন, আপনি কি বলতে চান? রাজপ্রতাপ বাবু আমায় পাশ থেকে ফিসফিস করে বললেন, দেখলেন তো অজিত বাবু, ছেলেটা আমায় জমের মতো ভয় করে। এই ছেলেটা এমনিতে ভালো, তবে তার এই হঠাৎ বকে যাওয়ার কারণ কিন্তু আসলে দাদা নিজেই। রাস কাটাতেই তো ছেলেটার এমন অবস্থা হয়েছে। অংশু, আমি শুনেছি নাকি তুমি তোমার বাবাকে হুমকি দিয়েছিলে, এটা কি ঠিক? না, ওটাকে ঠিক হুমকি বলে না। আমার মাথাটা সেদিন হঠাৎ গরম হয়ে গিয়েছিল, সেজন্যই রাগের মাথায় আমি তাকে উল্টোপাল্টা বলে দিয়েছিলাম। রাগের মাথায় কেউ তার বাবাকে মৃত্যুর হুমকি দেয়, সেটা আমার জানা ছিল না। ওই লোকটা মরেছে, ভালোই হয়েছে। আমি আর আমার মা কত করে বলেছিলাম যে সবাইকে বিশ্বাস করতে নেই, তা তো উনি শুনলেন না। নিজের পাপের শাস্তি এখন পাচ্ছে। রাজপ্রতাপ বাবু অপ্রস্তুত হয়ে পড়লেন। আমতা আমতা করে বললেন, অংশু, কি হচ্ছে কি? নিজের বাবার সম্বন্ধে এরকম কথা কেউ বলে? ভদ্রভাবে কথা বলতে শেখোনি? বিশ্বাস করতে নেই মানে? কাকে বিশ্বাস করতে নেই বলছো তুমি? রাজপ্রতাপ বাবু আগ বাড়িয়ে বললেন, হ্যাঁ, আমার মনে হয় ও কৌশিকের কথা বলছে। ঠিক না অংশু? হয়তো। আমি এখন আসছি, আমার আর ভালো লাগছে না। রাজপ্রতাপ বাবু অংশুকে আটকাতে গেলে ব্যোমকেশ তাকে বারণ করে, মানে সে এখন যেতে পারে। রাজপ্রতাপ বাবু, আমরা এখন আসছি। এখানে আমাদের কাজ আপাতত মিটে গেছে। চলুন চলুন, আপনাদের একটু এগিয়ে দিয়ে আসি। ধন্যবাদ। তবে থাক, তার আর দরকার পড়বে না। আপনি বরং বাড়ির সবার পাশে থাকুন, আমরা চলে যেতে পারবো। রাজপ্রতাপ বাবুকে বিদায় দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কেন জানি না মনে হতে লাগলো বাড়ির সবাই কিছু একটা লুকোতে চাইছে আমাদের কাছ থেকে। বাড়ির মূল দরজা বেরোতে যাব ঠিক এমন সময় নকুল কিছুটা দূরে একটা গাছের আড়াল থেকে আমাদের ডাকলো। তার চেহারায় কালকের সেই রহস্যজনিত ভাব। কিছু একটা বলতে চাইছে সে। নকুল, তুমি কি আমাদের কিছু বলতে চাইছো? নকুল ঠিকভাবে কথা বলতে পারছে না। প্রচণ্ড উত্তেজনায় আর ভয়ের কারণে ওর মুখ থেকে কথাও বেরোচ্ছে না। আমার ব্যাগে সবসময় একটা জলের বোতল থাকে। ঘন ঘন তৃষ্ণা পাওয়ার অভ্যাস আমার আছে। সঙ্গে যা গরম পড়েছে তাতে এইটুকু জলেও কোনো লাভ হয় না। আমি তার দিকে জলের বোতলটা বাড়িয়ে দিতেই ও এক নিঃশ্বাসে বোতলটা খালি করে দিল। নাও নাও, এবার বলো তো
এবার বলো। বড় বাবুর মৃত্যুর পেছনে কে আছে তা আমি কি করে জানবো? কে আছে নকুল? বলো বলো বলো, সময় নেই হাতে। বাবু যবে থেকে ওই কি কি যেন বলে সুদর্শন বাবুর জন্মদিন ওইখান থেকে ফিরলে তবে থেকে উনি কেমন জানি হইয়া যান। নকুল, এগুলো আমরা সবই জানি, তারপর থেকে বলো। বাবু তবে থেকেই এক ভদ্র লোক রোজ আইতেন বাড়ির বাইরে, একটা গাড়ি কইরা আইতেন আর আর ঠিক সেই সময় বড়বাবু বাইরে বেরোইতেন। আমি কিছু জিজ্ঞাসা করলে আমায় কইতো তুই তুই নিজের কাজ করগে। লোকটার সাথে তোমার বড়বাবুর কি কি কথা হতো তুমি জানো? কিছু কিছু শুনেছি বাবু। লোকটা কইতেন, বড়বাবুকে কইতেন কবে দিস দত্ত টাকাগুলো। সেই সময় বড়বাবু খুব ভয় পেয়ে যেতেন, বলতেন দিয়ে দেব, কিছুদিন নাকি সময় দিতে। নকুল লোকটাকে কিরকম দেখতে তোমার মনে আছে? বাবু ভালো কইরা মনে নেই, তবে লোকটার মাথায় টাক ছিল, আর সেরকম কিছু মনে নেই বাবু। ব্যোমকেশ আর আমি একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলাম। আমরা হয়তো দুজনেই বুঝেছি টাক মাথার লোকটা কে। নকুল, আর কি যেন বলবে বলছিলে? বাবু সেদিন আপনারা চলে যাওয়ার পর বড়বাবুর সাথে থাকা ছেলেটা এসেছিল, কি যেন নাম ওনার, হ্যাঁ কৌশিক, সে এসেছিল। সে যাওয়ার পর ওনার সাথে ছোট বাবুর তুমুল ঝগড়া হয়। তারপর বাবু আমি ওনাকে আর বাইরে আসতে দেখিনি। কি বলছো কি নকুল? এটাই সত্যি বাবু, আমি দরজায় সব সময় ছিলাম। এমন সময় পিছন থেকে কারো একজনের ডাকে আমরা সজাগ হয়ে গেলাম। পেছন ফিরে দেখলাম রাজপ্রতাপ বাবু। কোনো এক কারণে ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। উনি বললেন, ব্যোমকেশ বাবু, আপনারা এখনো বাড়ি যাননি? আমি কি আপনার কোনো সমস্যা করে দিলাম? আমার সাথে একটু দরকার ছিল নকুলের, তাই কথা বলছিলাম। আরে না না ব্যোমকেশ বাবু, কি যে বলছেন, আমি আপনাকে ওরকম ভাবে কিছু বলতে চাইনি। আসলে আমি নকুলকেই ডাকতে এসেছিলাম। দরজায় না দেখতে পেয়ে ভাবলাম হয়তো বাগান বাড়িতেই আসবে, তাই। রাজপ্রতাপ বাবুর কথা শেষ হতে না হতেই আমি বললাম, এইদিকে বাগান বাড়ি আছে বুঝি? হ্যাঁ আছে বই কি একটা, তবে তা বহুকাল আগেকার, এখন পরিত্যক্ত হয়ে গেছে। এখন সেখানে যত পোকা মাকড় আর এই সাপের বাসা। আচ্ছা আচ্ছা। তাহলে এখন আমরা আসছি রাজপ্রতাপ বাবু। আমি নিজের সাধ্যমতো চেষ্টা করব কেসটার সমাধান করার জন্য। আমরা সেখান থেকে তখনকার মতো বিদায় নিলাম। মাথায় অনেক প্রশ্ন জড়ো হয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে। কেসটার যে কবে একটা সুরাহা হবে কে জানে। দত্তবাড়ি থেকে ফেরার পর থেকে ব্যোমকেশ কিছু একটা ভেবে চলেছে। ওর চিন্তার প্রশ্নগুলো আমার কাছে অত্যন্ত পরিচিত, তাই আমি ওকে বললাম, কি ভাবছো ব্যোমকেশ সুদর্শনবাবুর কথা? অজিত, অনেক ভাবনাই মাথায় আসছে, কিন্তু কোনটাকে আগে ভাববো সেটা বুঝতে পারছি না। মানে? সুদর্শন বাবুর সাথে যে এই কেসের একটা বড় যোগসূত্র রয়েছে তা আমি তোমাকে আগেই বলেছিলাম। ব্যক্তিটি যে গভীর জলের মাছ তা বুঝতে আর বাকি নেই। আর এটাও বোঝা যাচ্ছে যে খুনি উনি ছাড়া আর কেউ নন। অজিত, তুমি ভুল করছো। খুনি যে কে এখনো তা আমাদের কাছে স্পষ্ট নয়। তবে সে যেই হোক, তার কাছে পৌঁছতে গেলে আমাদের একজনকে খুব দরকার, বুঝলে? কাকে? কৌশিক নামের ছেলেটাকে। সে ছাড়া আর কেউ এই কেসের সুরাহা করতে পারবে না। কি করে? সবাই, এমনকি পুলিশও সন্দেহ করছে যে কৌশিকই খুনি। আবার সে নাকি আর্যবাবুর সহকর্মী ছিল, তার জন্য তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তাই হতে পারে আর্যবাবুর অসহায় মানসিকতার সুযোগ নিয়ে সমস্ত সম্পত্তির দলিল ও বাড়ির কাগজ সে লিখিয়ে নিয়েছে। এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। তুমি দেখো, একজন এত বড় ব্যবসায়ী কখনোই একজন কম বয়সী ছেলেকে সহকর্মী হিসেবে নিযুক্ত করতো না। আর যদিও বা ছেলেটা বিশ্বাসঘাতকতা করে, তাহলে ওই দলিল নিয়ে সে করবেটাই বা কি? তাকে তো বাড়ি বিক্রি করতেই হবে, তখন তো সে ধরা পড়ে যাবে। আমি ব্যোমকেশকে এর যুক্তিতে মাথা নাড়িয়ে বললাম,
তাহলে এখন উপায়? উপায় একটাই, ছেলেটাকে খুঁজতে হবে। তাকে খুঁজতে পারলেই আশা করছি এই কেসের সমাপ্তি ঘটবে। সকাল সকাল হাত মুখ ধুয়ে চায়ের অপেক্ষায় বসে আছি। এখনো পর্যন্ত সামনের কোনো পদক্ষেপের পরিকল্পনা করা হয়নি। ব্যোমকেশ বরাবরের মতোই খবরের কাগজ হাতে বসে আছে। ঠিক এমন সময় দরজার উপরে কারো একজনের আগমন আমাদের তার উপস্থিতি জানান দিল। আমি গিয়ে দরজা খুলতেই দেখি অংশু। হঠাৎ তার এরকম সময় আসার কারণ ঠিক বুঝতে পারলাম না, তাই তাকে জিজ্ঞাসা করলাম, অংশু, তুমি এই সময়? অংশুর চোখে মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা গেল। সে বলল, অনেক বড় সর্বনাশ হয়ে গিয়েছে আমাদের বাড়িতে। কি হয়েছে? নকুল কাকু খুন হয়েছে। ওর পেটে কেউ ছুরি চালিয়েছে। আজ সকালে নকুল কাকুর দেহ উদ্ধার করি আমি। বরাবরই সকালে ঘুম থেকে উঠে আমার বাগানে ঘোরার অভ্যেস রয়েছে। আজও সেরকমভাবেই আমি বাগানে ঘুরছিলাম। বাগান বাড়ির দিকটায় আসতেই আমার চোখে পড়ল নকুল কাকুর দেহ। বাড়ির সবাই প্রচণ্ড ভেঙে পড়েছে। পুলিশ এসেছিল, তবে আমি জানি ওরা কিছুই করতে পারবে না। আমি কালকে আপনাদের কাজকর্ম দেখেছি, আর আমি জানি যে আপনারাই পারবেন আমার বাবার আর নকুল কাকুর খুনি কে তাকে ধরতে। আসলে বাবার প্রতি আমার কোনো রাগ ছিল না, রাগ আমার ওনার কাজকর্মের ওপরে ছিল। আমি ওনাকে অনেক করে বলেছিলাম যে অজানা কাউকে বিশ্বাস করো না, তবে তা উনি শুনলেনই না। কাল রাতে মা আমায় অনেক বুঝিয়েছেন, আর আমি বুঝেওছি। এতকাল ধরে যে জীবনযাপন আমি করছিলাম তা যে কোনো ভদ্র ছেলে করে না, তা আমি বুঝেছি এখন। ব্যোমকেশ আর আমি সমস্ত কথাগুলো শুনে প্রচণ্ড চমকে উঠলাম। আমাদের একমাত্র যে সাহায্য করতে পারত সে হলো নকুল, আর সেই কিনা মারা গেল। অংশু, আমরা এক্ষুনি যাব তোমার সাথে। ব্যাপারটা যে এতটা গুরুতর হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। সেই ভালো, আপনারা বরং এক্ষুনি চলুন, বিপদকে আর বাড়তে দেওয়া যাবে না। আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছালাম দত্ত বাড়িতে। বাড়ির বাইরে দুটো পুলিশের গাড়ি চোখে পড়ল। তদন্ত তারা এখনো চালিয়ে যাচ্ছে। বাড়ির বাগানের ডান দিকটাতে অনেক মানুষের ভিড় চোখে পড়ল। দূর থেকে দেখে দেখা যাচ্ছে পুরনো আমলের একটা বাড়ি। বুঝলাম কালকে রাজপ্রতাপ বাবু ওইটার কথাই বলছিলেন। আমরা এগিয়ে গেলাম ওই জনসমাবেশে। আমাদের দেখতে পেয়ে দূর থেকে এগিয়ে এলেন রাজপ্রতাপ বাবু। তার মুখেও চিন্তার এবং হতাশার ছাপ বোঝা যাচ্ছে। ব্যোমকেশ বাবু, কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই নিয়ে এই বাড়িতে দুটো খুন। কি করে হলো তা আমি সবটাই শুনলাম অংশুর মুখে। আমার এখন তদন্ত করার প্রয়োজন আছে। আমি দেখছি কতদূর কি করতে পারি। আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সামনে পুলিশের দুজন হাবিলদার দাঁড়িয়ে রয়েছে। তারা তাদের মতো করে তদন্ত করছে। হাঁটতে হাঁটতে আমরা ক্রমে বাগান বাড়িটার কাছে পৌঁছে গেলাম। বাগান বাড়িটা এখনো পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। চাইলেও কেউ এটাকে পুনরায় মেরামত করে বসবাসের যোগ্য করে তুলতে পারে। বাড়িটার দরজার কাছে এগিয়ে গেল ব্যোমকেশ। বেশ কিছুক্ষণ ধরে সে সেটাকে পর্যবেক্ষণ করল। সামান্য একটা ক্ষীণ হাসির রেখা দেখা গেল তার ঠোঁটের কোণে। কিছু একটা যেন দেখতে পেয়েছে বা বুঝতে পেরেছে। আমি তখন তাকে আর কিছু না বলে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। ব্যোমকেশ বাবু, বাড়ির এই অংশের দেওয়ালটাতেই বাবার ঘরটা রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন? এই বলে সে তার আঙুল নির্দেশ করলো উপরের একটা নীল জানলার দিকে। জানলাগুলো বেশ বড়, তাই ওখান থেকে আর্যবাবুকে মারা খুবই সহজ। তবে এতটা উঁচুতে উঠে তাকে মারা সম্ভব নয়, অর্থাৎ অন্য কোনো কারণ আর্যবাবুর মৃত্যুর পেছনে দায়ী। অংশু, তুমি আমার একটা কাজ করতে পারবে? কি কাজ আপনি বলুন। তুমি এই বাগান বাড়ির চাবি আমায় জোগাড় করে দিতে পারবে? চেষ্টা করতে পারি, তবে কেন? সেসব পরে বলবো। তুমি আমায় বিশ্বাস করতে পারো, তবে চেষ্টা করলে হবে না, তোমায় এই কাজ করতেই হবে। আর হ্যাঁ, সবার চোখের আড়ালে কিন্তু তোমায় এই কাজ করতে হবে। কাউকে জানতে দিলে চলবে না যে তুমি এই বাড়ির চাবি নিয়ে এসেছো। আপনি অপেক্ষা করুন, আমি দেখছি। অংশ চলে গেলে আমি ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, বাগান বাড়ির চাবি নিয়ে কি করবে তুমি? দেখোই না অজিত, একটা কিছু তো আছেই। কিছুক্ষণের মধ্যে অংশু চাবি নিয়ে ফিরে এলো। ব্যোমকেশ ওকে জিজ্ঞাসা করলো, কোথায় পেলে চাবিটা? কাকুর ঘরে,
মাকে প্রথমে জিজ্ঞাসা করতেই বলল যে কাকুর কাছেই আছে। লুকিয়ে লুকিয়ে কাকুর ঘরে যাই। ঘরটা খোলাই ছিল, আলমারির আড়ালে একটা বাক্সে চাবিটা ছিল, আর তারপরে সেখান থেকেই নিয়ে চলে এলাম। দারুণ কাজ করেছো তুমি। ব্যোমকেশ, তুমি কি করতে চাইছো বলো তো? ওই বিষাক্ত পোকামাকড়দের আস্তানায় গিয়ে বিপদ ডেকে এনে কি লাভ আছে বলো তো? হ্যাঁ, এই সামান্য বিপদটা না নিলে হবে না। আমরা আবার এগিয়ে গেলাম বাগান বাড়িটার কাছে। এই বাড়িটা লম্বায় অনেকটা বড়, চওড়াই খুব একটা বড় নয়। বাড়িটা দীর্ঘদিন পরিত্যক্ত হওয়ার ফলে বাড়ির দেওয়ালের ফাটলের আনাচে কানাচে যত আগাছার বাসা নিয়েছে। ব্যোমকেশ তালাটা খুলল। একটা ব্যাপার লক্ষ্য করলাম, বাড়িটার মূল দরজার তালাটা অনেকটা নতুন। কারণ পুরনো তালা হলে তাতে এতকালে মূর্ছে ধরে যেত। তবে যে কাল রাজপ্রতাপ বাবু আর নকুল বলল এই বাড়িতে কেউ আসে না, তবে আবার বহুকাল বাদে কোনো বন্ধ বাড়ির দরজা খুললে যে একটা অন্যরকম দুর্গন্ধ বেরোয় তা কিন্তু বোঝা গেল না। ব্যোমকেশ, এই বাড়িটাকে দেখে তো মনে হচ্ছে না যে এটা বহুকাল বাদে খোলা হলো, বরং যেন এই বাড়িটা প্রায়ই খোলা হয়েছে। তুমি ঠিকই ধরেছো অজিত। আর হ্যাঁ অংশু, তুমি একটা টর্চ এনে দিতে পারবে? কিছুই যে দেখা যাচ্ছে না। অংশু টর্চ আনতে চলে গেল। ভেতরের অন্ধকার বাড়িটাকে গ্রাস করেছে। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না যে কি আছে ভেতরে। অংশু কিছুক্ষণ বাদেই টর্চ হাতে ফিরে এলো। ব্যোমকেশ টর্চ জ্বালতেই দেখলাম যে বাড়ির ভেতরটা অনেক বড়। বাড়িটা প্রথমত একতলা, তারপর ভীষণ লম্বার জন্যে বাড়িটাকে ভিতর থেকে অতিকায় দেখাচ্ছিল। বাড়িতে দুটো ঘর, তাও সেগুলো ছোট ছোট। একদম সামনের দিকে খানিকটা মঞ্চের মতো করা আছে, সম্ভবত এককালে এখানে নাচ গান হতো। তবে সব জায়গায় এত বন আগাছা জন্ম নিয়েছে যে বাড়িটার ভিতরে যাওয়া বেশি সম্ভব নয়। ব্যোমকেশের কথা অনুযায়ী আমরা বাড়ির প্রথম ঘরটা খোলার জন্য এগিয়ে গেলাম। তবে সেটাকে শত চেষ্টার পরেও খোলা গেল না। বহুকাল ধরে সেটাকে না খোলার জন্য সেটা কোনো কারণে আর খুলছে না। এবার আমরা এগিয়ে গেলাম দ্বিতীয় দরজাটার কাছে। সেটাতে একবার হ্যাঁচকা টান মারতেই দরজাটা খুলে গেল। ব্যোমকেশ তার হাতে থাকা টর্চের আলো তুলে ধরল। সেই আলোতে আমরা দেখলাম যে ঘরের মাঝে একটা চেয়ার, তার পাশে পড়ে আছে কিছু দড়ি। আমাদের আন্দাজটায় সঠিক, এই ঘরে কিছু না কিছু একটা হয়েইছে। ব্যোমকেশ, তাহলে কি? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। এই ঘরেই কৌশিককে বেঁধে রাখা হয়েছিল। তবে এখন জানতে হবে কে কে বেঁধে রেখেছিল। তাহলে ওই ছেলেটা অপরাধী নয়? হয়তো নয়, এর সম্ভাবনা সব থেকে কম। আর কে যে আসল অপরাধী তা আজ রাতেই প্রমাণ হবে। অংশু, তোমায় যে আরেকটা কাজ করতে হবে। কি কাজ? আগে বলো, বিকালের দিকে এই দিকে কেউ আসে না তো? না না, এই দিকে সেরকম কেউই আসে না। তবে নিতাই মাঝে মাঝে আসে। ও প্রায় হাওয়া খেতে এই দিকটায় আসে। তাহলে শোনো, আজ বিকেলে আমি আর অজিত এখানে আসবো, আর এই বাড়িরই একটু পাশ করে লুকিয়ে থাকবো। তুমি মনে করে যেন সন্ধ্যার সময় চলে এসো। আর হ্যাঁ, সাথে করে দুটো টর্চ আর একটা মশা মারার ধূপ আনবে। আমার মনে হচ্ছে অপরাধী হয়তো তোমাদের ফাঁসাতে চাইছে, না হলে অন্য কিছু ব্যাপার রয়েছে এর পেছনে। এই সব কিছুই জানা যাবে আজ রাতে। যে অপরাধী সে আজ আসবেই। অংশু মাথা নাড়ল। ব্যোমকেশের মুখ দেখে যা বুঝলাম, ও এখন আত্মবিশ্বাসী। আমরা সন্তর্পণে বাড়ি থেকে বেরিয়ে এসে চাবিটা লাগিয়ে দিলাম। অজিত, তুমি এখন বাড়ি যাও, আমি একটা কাজ মিটিয়ে আসছি। কি কাজ? একবার থানায় যেতে হবে, সব কিছু জানিয়ে দিয়ে আসবো ওদের। আর বলে আসবো সন্ধ্যার দিক করে যেন ওরা বাড়ির বাইরেই থাকে। বেগতিক বুঝলে যেন ওরা আমাদের সাহায্য করতে পারে। ঠিক আছে, সাবধানে যেও। আমি বাড়ি ফিরে এলাম। আজ সারা দিন যে পরিশ্রম হবে তার কথা ভেবেই খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তবে আসল ব্যাপারটা হচ্ছে ব্যোমকেশ এখনো ফিরে আসেনি। বেলা 12টা বাজতে চলল, এখনো ফিরল না। সেই কোন সকালে বলে গেল যে থানায় যাচ্ছি, এতক্ষণ লাগে? আমি বেরোলাম থানার উদ্দেশ্যে, কারণ বাড়িতে চুপ করে বসে থেকে তো আর লাভ নেই।
থানায় পৌঁছতে লাগলো আধ ঘন্টার মতো। ওখানে পৌঁছে আমি খোঁজ করতে লাগলাম বীরেন বাবুর। তবে একজন হাবিলদারের কাছে শুনলাম যে উনি নাকি ছুটিতে আছেন। আমি ফ্যাঁসাদে পড়লাম। চুপ করে থানার ভেতরে থাকা একটা চেয়ারে বসে পড়লাম। চিন্তা হতে লাগলো, এখন কি করব, কার কাছে যাব। আমায় হতাশ বসে থাকতে দেখে সামনে থেকে কারো একটা ডাকে আমার হুঁশ ফিরে এলো। একজন পুলিশের আধিকারিক। উনি আমায় বললেন, আমার নাম ধৃতিমান সান্যাল, আর আপনি তো অজিত বাবু মানে ব্যোমকেশ বাবুর বন্ধু। আপনি কি কিছু বলবেন? আমার বন্ধু মানে ব্যোমকেশ, সে কি এসেছিল এখানে? হ্যাঁ এসেছিল, তবে সে তো কোন সকালে আমার সাথে কথা বলেই চলে গেছিল। আমি থমকে গেলাম। এই আশঙ্কায় আমি করছিলাম। আমি বললাম, কিন্তু ও তো বাড়ি ফেরেনি। কি? আপনারা আপনারা দয়া করে কিছু করুন। সে তো অবশ্যই। আমার মনে হচ্ছে কি এটা ওই দুষ্কৃতীদেরই কাজ। ওরা কোনোভাবে ব্যোমকেশ বাবুকে অপহরণ করে নিয়েছে। তাহলে এখন কি করবেন? শুনুন তাহলে, আমার যতদূর মনে হচ্ছে ব্যোমকেশ বাবুকে আমরা পাবো কৌশিক নামে ছেলেটার সাথেই। তাই আমার মতে আমরা ব্যোমকেশ বাবুর পরিকল্পনাতেই তৈরি হয়ে থাকব। আজ সন্ধ্যার দিকে আমি আমার দল নিয়ে চলে যাব দত্ত বাড়িতে। আপনার আর ব্যোমকেশ বাবুর তো বিকালে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, বিকালেই আমরা যেতাম। তাহলে তো হয়েই গেল। আজ বিকালেই আপনি পৌঁছে যাবেন, আর হ্যাঁ চেষ্টা করবেন সবার চোখের আড়ালে থাকতে। ঠিক আছে? ঠিক আছে। আপনি এখন সাবধানে বাড়ি ফিরে যান। ব্যোমকেশ বাবুর কিছুই হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। দুপুরে আর ঘুম এলো না। চিন্তাতে মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। সত্যবতী দুপুরে কিচ্ছু খায়নি, ব্যোমকেশের জন্য চিন্তা করছে সে। সেই থেকে থেকে কেঁদে চলেছে। আমিও সেরকম কিছুই খাইনি। প্রত্যেকদিন ওষুধ খাই, তাই বাধ্য হয়ে সামান্য মুখে দিয়েছি। আসলে ব্যোমকেশকে ছেড়ে মাঝে মাঝে এরকম আমায় করতে হয়েছে। কখনো কখনো তো ব্যোমকেশের প্রচণ্ড প্রাণের ঝুঁকি ছিল, তখনও আমি ওকে বাঁচিয়েছি। তবে আজ কেন জানি না প্রচণ্ড ভয় লাগছে। দেখা যাক কি হয়। বিকালে আমি একাই রওনা দিলাম দত্তবাড়ির উদ্দেশ্যে। নিজের মনকে শক্ত করে বুঝিয়ে নিয়েছি যে আমায় পারতেই হবে, তবে সে যে করেই হোক। দত্তবাড়ির সামনে পৌঁছাতেই লক্ষ্য করলাম যে বাড়ির সামনে কেউই নেই। তবে আমি কোনো রকম ঝুঁকি নিলাম না। ফটকের পাশগুলো দেখতে লাগলাম, কোন দিক দিয়ে পাঁচিল টপকানো যাবে কি না। এক জায়গায় পাঁচিলের একটা অংশ ভেঙে গেছে, সেখান থেকে চেষ্টা করলে ওপারে যাওয়া যেতে পারে। এইভাবে দুবার চেষ্টা করে ব্যর্থ হলে তারপরের বার শেষ পর্যন্ত পাঁচিল টপকানো গেল। যেখানে আমি নামলাম সেখানটা বনে ভর্তি, সম্ভবত এটা বাড়ির পেছন দিকটা। আমি হাঁটতে শুরু করলাম। এই দিকটা বাগানের অংশে পড়ে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে দত্তবাড়িটা কত বড়। কিছুক্ষণ হাঁটার পর পৌঁছালাম বাগান বাড়িটার কাছে। সেখানে কাউকে দেখা যাচ্ছে না। বাড়িটার একটা ভাঙা জানলা দিয়ে উকি মারলাম, না, কেউই নেই। এই ফাঁকা জায়গায় যে কিভাবে সময় কাটবে কে জানে। ব্যোমকেশ থাকলে গল্প করে সময়টা কাটানো যেত, একা থাকলে আর সেটা হয় না। ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগলো। এমন সময় দূর থেকে কারো এইদিকে আসার পায়ের আওয়াজ শুনতে পেলাম। ভালো করে লুকিয়ে পড়লাম একটা গাছের পেছনে। পায়ের আওয়াজটা আরো জোরে শোনা যেতে লাগলো। একটা ক্ষীণ ও ধীর গলার স্বর শুনতে পেলাম। ব্যোমকেশ বাবু, ব্যোমকেশ বাবু, অজিত বাবু। আমি বুঝতে পারলাম এটা অংশুর গলা। সঠিক সময়ে সে এসেছে। এইদিকে এসো। অংশু আমার কাছে এলো। আমার সাথে ব্যোমকেশকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, আপনি একা? ব্যোমকেশ বাবু কোথায়? আমি ওকে সমস্ত ঘটনা খুলে বললাম। ও বিশ্বাস করতে পারছে না যে আমাদের একমাত্র মস্তিষ্ক নিখোঁজ হয়ে গেছে। ধৃতিমান বাবু কখন আসবেন? এতক্ষণে তো চলে আসার কথা, তবে ওরা ফটকের বাইরে থাকবে। বেগতিক না দেখলে ওরা আসবে না। আমরা চুপ করে বসে রইলাম। রাত
9টা বাজতে চলল। আমার ভয় হতে লাগলো, আদৌ ওরা আসবে তো? যদি না আসে তাহলে কি হবে? কোথায় খুঁজবো আমি ব্যোমকেশকে? কি জবাব দেব সত্যপতিকে? এইসব ভাবতে ভাবতে চোখের কোণে জল নেমে এলো। এমন সময় আমার কাঁধটা ধরে অংশ নাড়িয়ে দিল। একটা শব্দ শুনতে পাচ্ছেন অজিতবাবু? আমি কান পাতলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে তো। হ্যাঁ, একটা গাড়ির আওয়াজ, তাই তো? আমাদের শিকার তাহলে আজ আসছে, কি বলেন অজিতবাবু? একটু চুপ করো, আগে নিশ্চিত হয়ে নেওয়া যাক এটা ওরাই কিনা। আরও কিছুক্ষণ এইভাবে কাটার পর দেখতে পেলাম কিছু লোক এই দিকে, এই বাড়ির দিকে আসছে। যাক, শেষ পর্যন্ত ওরা এলো। এখন পরিকল্পনা অনুযায়ী সব কিছু ভালোই ভালোই মিটলে হয়। লোকগুলো দরজা খুলে বাড়ির ভেতরে পৌঁছে গেল। আমার একটু খটকা লাগলো, চাবি ওরা পেল কোথায়? অংশ, ওরা চাবি কোথায় পেল? হয়তো অন্য কোনো একই চাবি হবে। আমরা যে গাছের গুঁড়ির পেছনে লুকিয়ে ছিলাম তার সামনে থাকা ভাঙা জানলার ভেতরের ঘরে একটা আলো হঠাৎ জ্বলে উঠল। অংশ, তুমি তাড়াতাড়ি করে ধৃতিমান বাবুদের মানে পুলিশদের ডেকে আনো। অংশ চলে গেলে আমি জানলা দিয়ে আমার মুখটা বাড়ালাম। হঠাৎ করে তীব্র আলোর রেশ আমার চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছিল। চোখটা একবার মুছে ভিতরে তাকালাম। এটা আমি কাকে দেখছি? এটা যে সুদর্শন বাবু। আমি জানতাম ব্যোমকেশও জানতো যে এই লোকটার হাত রয়েছে এর পেছনে। তবে এই কি সেই অপরাধী? মনে হয় না। তারপরে আমি যাকে দেখলাম তাতে আমার সবকিছুতেই অবিশ্বাস হতে শুরু করলো। যাকে দেখে আমার গায়ের রক্ত জল হয়ে গেল সে আর কেউ নয়, রাজপ্রতাপ বাবু। তবে এই সেই শয়তান যে এই কাণ্ডগুলোর মূল মাথা। চেয়ারে বসে রয়েছে একটা সম্ভবত কৌশিক, যাকে সবাই অপরাধী ভেবেছিল। তবে ব্যোমকেশ কোথায়? কিছু হলো না তো ওর? উত্তেজনায় কি করব বুঝতে পারলাম না। ছুটে গেলাম বাড়ির ভেতরে। দরজা খোলা ছিল, বাইরে কেউ নেই। ঢুকে পড়লাম। হাতে টর্চ ছিল না। আলোর উৎসকে দেখে তার দিকে ছুটতে লাগলাম। ঘরটার কাছে পৌঁছে দাঁড়িয়ে গেলাম। দরজাটা খোলা, ভেতর থেকে তাদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। উঁকি মেরে গোটা ঘরটা এক মুহূর্তের জন্য চাক্ষুষ করে দেখলাম যে ঘরের ভেতরে রয়েছে রাজপ্রতাপ বাবু, সুদর্শন বাবু আর কৌশিক। ব্যোমকেশকে সেখানে সত্যিই দেখা গেল না। আমি কান পেতে তাদের কথাগুলো শুনতে লাগলাম। কেউ যেন বলছে, দলিলটা দিবি কিনা বল, নাহলে তোর অবস্থাও খারাপ করে দেবো। বুঝতে পারলাম যে এটা রাজপ্রতাপ বাবুর গলা। তবে আমি ভাবতে লাগলাম ব্যোমকেশ কোথায় গেল? ওরা কিছু করে দেয়নি তো ওর সাথে? আবার কান পাতলাম। এবার বলছে, এইটুকু ছেলের পেটে পেটে এত, আর্যবাবুর হয়ে কাজ করে তোর কি হলো? বরং ওইটা আমাদের দিয়ে দে, তাতে তোকেও আমরা কিছু টাকা দেব। গলাটা শুনে বুঝতে পারলাম এই গলাটা সুদর্শন বাবুর। শেষবারের মতো বলছি, দিবি কিনা বল। কিছুতেই তোদের মতন শয়তান লোকদের আমি কখনোই দলিলটা দেব না। তোরা আমার বাবার তুল্য মানুষটাকে মেরেছিস, সাথে ওই নির্দোষ দারোয়ানটাকে। কি দোষ ছিল ওদের? লোকগুলো হাসতে লাগলো। ওরা কথাবার্তা বলছিল। এমন সময় কেউ একজন আমার পিঠে হাত রাখলো। কে রাখলো আমার পিঠে হাত? ভয়ে আমার হৃৎপিণ্ড বেরিয়ে আসতে চাইছিল। পেছন ফিরে তাকাতেই চমকে উঠলাম। ব্যোমকেশ! চুপ করো, এখন বাইরে চলো, কোনো কথা বলবে না। আমি প্রচন্ড চমকে গেছি। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কি করা উচিত তাও বুঝতে পারছি না। আমি আর ব্যোমকেশ বাইরে বেরিয়ে এলাম। তুমি তুমি এখানে কি করে এলে? তুমি কি জানো সারা দিন আমি তোমায় কত খুঁজেছি? সব বলবো বন্ধু, তবে আগে এই শয়তানগুলোকে শায়েস্তা করতে হবে। আমি অনেকক্ষণ হলো অংশকে ধৃতিমান বাবুদের ডাকতে পাঠিয়েছি, এখনো তো এলো না দেখছি। ওই দেখো।
এই বলে ব্যোমকেশ নিজের একটা আঙুল দূরে নির্দেশ করল। দূরে তাকাতেই দেখলাম কটা টর্চের আলো এই দিকেই আসছে। আমার বুঝতে বাকি রইল না যে এরা ধৃতিমান বাবুর লোক। ভেতরে ভেতরে যে ভয়ের জন্ম নিয়েছিল তা ক্রমে সাহসে পরিণত হলো। লোকগুলো আমাদের কাছে এগিয়ে এলো। ওদের মধ্যে ছিল অংশু আর ধৃতিমান বাবু। ব্যোমকেশ বাবু, আপনি এখানে কি করে এলেন? আপনি তো নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ধৃতিমান বাবু, আমি সবাইকে সবকিছু বলবো, তবে সেটা পরে। এখন এই মুহূর্তে আমাদের ওই লোক দুটোকে ধরতে হবে। লোক দুটো বলতে কে কে? সেটা গিয়েই দেখতে পাবে। আগে চলো, প্রশ্ন পরে হবে। আমরা বাড়ির সামনে চলে এলাম। বাড়ির ভেতর থেকে এবার একটা চাপা চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আমরা দৌড়ে পৌঁছে গেলাম ঘরটার কাছে। বেঁচে কিছু না ভেবে ঘরে ঢুকে গেলাম। ঘরে গিয়ে দেখি আর একটা অবাক কাণ্ড। মেঝেতে লুটিয়ে আর্তনাদ করছে সুদর্শন বাবু। কেউ ওর হাঁটুতে গুলি করেছে। কৌশিক চেয়ারে মুখ বাঁধা অবস্থায় বসে আছে। আমাদের হঠাৎ আগমনে রাজপ্রতাপ বাবু দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গুলি ছুটতে লাগলো। ধৃতিমান বাবু তার তুখোর কৌশলের সাহায্যে তার হাতে একটা গুলি করল। হাবিলদার, এই দুটোকে এক্ষুনি ধরো। আমি গিয়ে কৌশিকের মুখে বাঁধা কাপড়টা খুলে দিলাম। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দূরে দাঁড়িয়ে সব দেখছিল অংশু। ওর চোখে জল। নিজের প্রিয়জনের কাছে ঠকে গেলে যে কি কষ্ট হয় তা এখন বুঝেছে অংশু। ব্যোমকেশ বাবু, আমি জানি যে আমার বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। যদি আমি আমার বাবার পাশে এসে দাঁড়াতাম তাহলে আজ হয়তো আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যেত না। আমি এরকমই একটা আশঙ্কা করেছিলাম। আমার বাবা এত ভালো মানুষ ছিল বলে সবাই তাকে বিভিন্নভাবে ঠকিয়ে দিয়েছে। তুমি নিজেকে সামলাও। দেখো, যা হওয়ার হয়ে গিয়েছে। তোমার বাবার আত্মার শান্তি পেয়েছে, এটাই এখন আনন্দের কিনা? অংশু, অংশু তুমি ভেঙে পড়ো না। শোনো অংশু, শোনো, ভেঙে পড়ো না। আপনারা তো জানতে চাইছিলেন যে কি করে কি হলো, এর পেছনের আসল ঘটনাটা কি। অবশ্যই ব্যোমকেশ বাবু। যখন বলতেই হবে তবে সবাইকে বলাই ভালো। আপনারা সবাই চলুন দত্ত বাড়ি, ওখানেই সব কিছু আপনাদের বলবো। রাত এই মুহূর্তে 10টা। চারিদিকটা নিস্তব্ধ। দূরে একটা পেঁচা ডেকে চলেছে। আমরা সবাই দত্ত বাড়িতে চলে এসেছি। ওপর থেকে সবাই নেমে এসেছে ব্যোমকেশের মুখে ঘটনার বিবরণ শুনবে বলে। এবার বলতে শুরু করো ব্যোমকেশ। আপনারা সবাই জানতে চাইছিলেন না আর্যবাবুর মৃত্যুর পিছনে কে দায়ী? সেটা হলো এই সুদর্শন বাবু আর তার ভাই রাজপ্রতাপ বাবু। এবার কি করে আর্যবাবুকে রাজপ্রতাপ বাবু মারলো সেটা আমি সবটাই শুনেছি যখন আমাকে এরা অপহরণ করেছিল। তার আগে বলি, সেই দিন রাতে, মানে সুদর্শন বাবুর জন্মদিনের রাতে ঠিক কি হয়েছিল। তার জন্মদিনে নিমন্ত্রিত ছিলেন আর্যবাবু আর রাজপ্রতাপ বাবু। রাজপ্রতাপ বাবু আমাদের বলেছিলেন যে তার নাকি শরীর খারাপ হয়েছিল, সেজন্যই তার বদলে নাকি কৌশিক যায়। আসলে এটা পুরোটাই মিথ্যা কথা। সেখানে কৌশিক যায়নি, গিয়েছিলেন রাজপ্রতাপ বাবু, সাথে নিয়ে গিয়েছিলেন এই বাড়ির দলিলের সমস্ত কাগজ। আসলে আর্যবাবু এই বাড়ির প্রধান ছিলেন। তার বাবা তাকেই এই বাড়ি আর সম্পত্তি লিখে দিয়েছেন। তিনি আর সুদর্শন বাবু ঠিক করেন যে আর্যবাবুকে জোর করে নেশা করিয়ে তাকে দিয়ে সমস্ত কাগজ সই করিয়ে নেবেন। আর কাজটা হয়েও যায়। এতে সুদর্শন বাবুও বাড়ির অর্ধেক সম্পত্তি পাবেন, এই কথাটাও ঠিক হয়। পরদিন আর্যবাবু যখন জানতে পারেন যে তার নিজের ভাই তার সাথে বেইমানি করেছে, তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন। নিয়মিত অফিস যাওয়া ছেড়ে দেন তিনি তার ভাইকে প্রচণ্ড ভালোবাসতেন। তার ভাই যে তাকে এরকমভাবে ঠকাবে তা তিনি কিছুতেই মানতে পারেননি। এমন সময় সুদর্শনবাবু মাঝে মাঝেই তার সাথে দেখা করতে আসতেন এবং তার অংশের টাকা চেয়ে যেতেন। তবে আর্যবাবু প্রত্যেকবারের মতনই তার কাছে সময় চাইতেন। পরে তিনি এই সব কথাগুলো বলেন কৌশিককে। কৌশিক এক কথায় দারুণ ছেলে। এইটুকু বয়সে এত সাহস আর ধুরন্ধর বুদ্ধি খুব কমজনেরই থাকে। সে আর্যবাবুকে বুঝিয়ে বলে যে তাদের আটকানো দরকার, না হলে এতে গোটা পরিবারেরই বিপদ। তখন তিনি বোঝেন আর কৌশিককে কাজ শুরু করতে বলেন। কৌশিক অত্যন্ত গোপনে রাজপ্রতাপ বাবুর ঘরে গিয়ে
আলমারি খুলে সেই কাগজগুলো ছিঁড়ে ফেলে দেন। আর্যবাবু ঠিক করেন যে সমস্ত সম্পত্তি তিনি লিখে দেবেন অংশুর নামে। কাজ শুরু করেন কৌশিক। কাজ প্রায় হয়ে গিয়েছিল, তবে এমন সময় সব ঘটনা জানতে পেরে যান রাজপ্রতাপবাবু। তিনি ঠিক করেন যে আর্যবাবুকে এবার মারতেই হবে। সেই দিন রাজপ্রতাপবাবু আসলে অফিসে যাননি। তিনি আর্যবাবুর বাইরে বেরোনোর সুযোগ নিয়ে ঘরে লুকিয়ে যান। আর্যবাবু ঘরে এলে তিনি তাকে গুলি করে বাথরুমে লুকিয়ে পড়েন। সবাই তখন দরজা ভেঙে ভিড় করে, তখন সেই ভিড়ে রাজপ্রতাপবাবু মিশে যান তাদের সাথে। এবার সুদর্শনবাবু তার লোকেদের সাহায্যে কৌশিককে অপহরণ করে সম্পত্তির কাগজ খুঁজতে লাগে। কিন্তু কৌশিক সেই কাগজ দিতে রাজি নয়। সে অত্যন্ত গোপন জায়গায় সেটা লুকিয়ে রেখেছিল। এই সময় রাজপ্রতাপবাবু তার বুদ্ধি কাজে লাগাতে শুরু করেন। তিনি আমায় এই কেসটা নিতে বলেন, আমিও নিই। তিনি বলেন যে তার সন্দেহে দুজন লোক, কৌশিক আর সুদর্শনবাবু। সুদর্শনবাবুর নাম করার কারণ আমি এখন বুঝতে পারছি। তিনি চেয়েছিলেন সম্পত্তির কাগজ পেয়ে গেলে তিনি সুদর্শনবাবুকে মেরে দেবেন, আর আর্যবাবু মারা যাওয়ার পর যে পুরো সম্পত্তি তার কাছেই আসবে তা তিনি বুঝে গিয়েছিলেন। সেই জন্যই তিনি আজ সুদর্শনবাবুর ওপর গুলি চালান। সে যাই হোক, নকুলকে মারার কারণ হলো তার সব কিছু বলে দেবার প্রবণতা। নকুল আমাদের সব গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছিল। সেই জন্যই রাজপ্রতাপবাবু তার পথের কাঁটাকে সরিয়ে ফেলেন। আর যখন আমি থানা থেকে বেরিয়ে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, তখন আমায় সুদর্শনবাবু আমার বাড়িতে নামিয়ে দেবার জন্য বলে। আমিও রাজি হয়ে যাই। গাড়িতে চেপে দেখি সেখানে আছে রাজপ্রতাপবাবু আর কৌশিক। তারপর ওরা আমাকে অপহরণ করে। তারপরের ঘটনা সবটাই জানেন আপনারা। সব ঠিক বললাম তো রাজপ্রতাপবাবু? ওই লোকটাকে আমি কিছু বললে লোকটা সব সময় আমার কথা ফিরিয়ে দিত। টাকা চাইলে 1 টাকাও দিত না। আর নিজের ছেলের বেলায় অত টাকা বেরোতো, আর আমার বেলায় কিচ্ছু বেরোতো না, কিচ্ছু না। বেশ করেছি, মেরেছি। হৈমন্তী দেবী এবার রাজপ্রতাপ বাবুর কাছে এসে তার গালে 2টো চড় মেরে কাঁদতে কাঁদতে বলল, শয়তান, তোমাকে আমি নিজের ভাইয়ের মতো ভেবেছিলাম, আর তুমি কি না, ছি 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 ছি, নিজের মায়ের গর্ভের দাদাকে মারতে তোমার লজ্জা করলো না? তুমি হয়তো জানো না, এই বাড়ির অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছিল সে। তুমি আমায় বলতে পারতে, আমি তোমাকে অনেক টাকা দিতাম, তবে তুমি ওকে মেরে দিলে কেন? নিজেকে সামলান হৈমন্তী দেবী। অংশু, নিজের মাকে সামলাও। তাহলে ব্যোমকেশ বাবু, আমি এদের নিয়ে যাচ্ছি। আচ্ছা, আর দেখবেন এক একটা লাঠির আঘাত যেন ভুলতে না পারে। ধৃতিমান বাবুরা চলে গেলে হৈমন্তী দেবী ব্যোমকেশের কাছে তার হাত 2টো ধরে বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে ওনার আত্মার শান্তি বোধহয় হতো না। আপনি ভুল করছেন, আমি কিছুই করিনি। যা করেছে সেটা ওই ছেলেটা, সে ছাড়া আর কেউই নয়। উনি না থাকলে হয়তো শয়তানগুলো আপনাদের কবে এই বাড়ি থেকে তাড়িয়ে দিত। হৈমন্তী দেবী কৌশিককে বললেন, তুমি আমার ছেলের মতো। তুমি আমাদের বাড়িতে এলে আমি অনেক বিরক্ত হতাম, অনেক খারাপ ব্যবহারও করেছি, কিন্তু তুমি কখনোই কিছু বলনি। আমি একটা কথা তোমায় শুধু বলতে চাই, তুমি কি আমার আরেক ছেলে হয়ে থাকবে আমার এই বাড়িতে? আমার মা বাবা নেই। আর্যবাবুকে আমি নিজের বাবার মতনই মানতাম। আপনি আমার মায়ের মতন। অনেক খুশি হব যদি আমি আপনার সাথে থাকতে পারি। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কৌশিক আর হৈমন্তী দেবী। সাবধানে যাবেন, আর হ্যাঁ, মাঝে মাঝে আসবেন আমাদের বাড়িতে। আপনার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আপনারা বাড়ির গাড়িতে করে যান, এত রাতে হয়তো আর গাড়ি পাবেন না। অংশুয়ের কথা অনুযায়ী আমরা তাদের গাড়িতে চেপে চলে এলাম বাড়ি। বাড়িতে যে সত্যবতী কি অবস্থায় আছে কে জানে। বাড়িতে ঢুকতেই দেখা গেল চেয়ারে বসে সত্যবতী কেঁদে চলেছে। সত্যবতী? সত্যবতী তাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল। কি ভালোবাসা এদের মধ্যে! ভালোবাসা সত্যি মায়ায় ভরা, তাতে এতটুকু খুঁত নেই, না আছে কোনো জটিলতা,
না আছে অন্য কিছু। পৃথিবীর সমস্ত ভালোবাসা এইভাবেই যেন অটুট থাকুক। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প। আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ হলো। গল্পটা শুনে কেমন লাগলো এবং এইরকম গল্প আরো শুনতে হলে কমেন্ট করতে ভুলবেন না। এর ফলে আমরা আরো তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালো থাকবেন আর অনেক ভালোবাসা নেবেন। নমস্কার।